ঠিক আছে, এখন হচ্ছে না। এখন রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে যা শিখবো সেগুলো মূলত অপারেটরস নিয়ে। আমরা বিভিন্ন প্রকার অপারেটরস গুলো দেখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এডিশন। এডিশন জিনিসটা কি আসলে? প্লাস, প্লাস সাইন। সাবট্রাকশনটা হচ্ছে মাইনাস, কেমন? আর মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, হুম, আর ডিভিশন হচ্ছে ডিভিশন, এটা। আর মডিউলাস হচ্ছে, এটাকে মডিউলাস বলে। মডিউলাস হচ্ছে এই পার্সেন্টেজ এর মতো একটা সাইন, এটাকে আমরা বলি মডিউলাস। তো এগুলো তো আমাদের জানা আছে, তাই না? প্লাস আমরা জি। আমরা প্লাস করতে পারি, যেমন এই সমান 2 3 বললাম, বি সমান 4 বললাম। তো আমরা চাইলে এ প্লাস বি করতে পারি। এখন এ প্লাস বি সমান হয়ে গেল 7। সো অনুরূপভাবে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডিউলাসের কাজগুলো হবে। মডিউলাসটা একটু বলার দরকার আছে। মডিউলাস শব্দের অর্থ কি আসলে? প্লাস মডিউলাস মানে কি? আমার ঠিক জানা নাই ভাই। এক্স্যাক্ট, মানে পড়ছিলাম, কোনো জানা সমস্যা। ছিল বা পড়ছিলাম কমন। কমন পড়তেছি, বাট মানে এই, স্মরণে ইয়ে না আর কি। হ্যাঁ, হ্যাঁ। মডিউলাসটা মানে আমি এটা মডিউলাস তো দেখেছি অনেক জায়গায় বা খুব সিম্পল একটা, জানাশোনা হয়েছে। খুব সিম্পল একটা হ্যাঁ, বিষয়। হ্যাঁ। 10কে 3 দিয়ে ভাগ দেন, তাহলে আর হাতে কত থাকবে? মানে বাকি কত থাকবে? আর হাতে 10কে 3 দিয়ে ভাগ দিলে, আপনি 3 জনকে 10 টাকা ভাগ করে দেন, তাহলে আর হাতে কত টাকা থাকবে? মানে বাংতি টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে হ্যাঁ, না, টাকা দিতে হবে। হাতে কত থাকবে আর? তাহলে তো এক টাকা থাকবে। 1 টাকা থাকবে। এটা হচ্ছে মডিউলাস, এটাকে বলে ভাগশেষ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মডিউলাস এটা একটা সিম্পল অপারেটর। এটা সচরাচর গণিতে ব্যবহৃত হয় না। গণিতে এটা এই পদ্ধতিতে ব্যবহৃত হয় না, বাট প্রোগ্রামিং এ এটা অনেক বেশি ব্যবহার। এটা দিয়ে অনেক কঠিন সমস্যা খুব ইজিলি সলভ করে ফেলা যায়। তো এটা এটা জানা দরকার আছে। এটা আমরা মডিউলো অপারেটরও বলি, মডিউলাসও বলি। তো আমি সবসময় মডিউলাসই বলি। তো এইটা হচ্ছে মডিউলাস, এটা গেল। তারপরে যে জিনিসটা আপনার জানার দরকার আছে সেটা হচ্ছে রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরস, অপারেটরস, রিলেশনাল অপারেটরস। আচ্ছা, এগুলো তো আমার ব্যাখ্যা করার দরকার নেই। মাইনাস ইনটু ডিভিশন, এগুলো এগুলো তো না ভাই, এগুলো দরকার নেই। এগুলো ব্যাপার। এগুলো ওগুলোর মতো, ওই প্লাস যেভাবে দেখালাম ওগুলো আপনি ভাবে জি, জি। মানে সেম জিনিস, এখানে কঠিন কিছু না। রিলেশনালের মধ্যে প্রথমে যে জিনিসটা আসে সেটাকে বলি আমরা ইকুয়াল টু। ইকুয়াল টু কে আমরা প্রকাশ করি, এটা খুব সেন্সিটিভ, ডাবল ইকুয়াল দিয়ে, ডাবল ইকুয়াল দিয়ে। আর আমরা সমান দিয়ে কি প্রকাশ করি? মানে আমরা জমা করছি ওখানে, ওই মেমোরির খালি জায়গাটাতে হ্যাঁ, আমরা কি দিচ্ছি? ভ্যালু বসাচ্ছি। তো এই জন্য ভ্যালু আছে। এইগুলোকে আপনি গণিতের সাথে তুলনা করবেন না। গণিতের সাথে তুলনা করলে ঘটনা খারাপ হয়ে যাবে। এটা আপনি সারা জীবনে একটা লাইন কোড মিলাতে পারবেন না তখন। তো এইগুলো সমানের কাজটা আমার দুইটা সমান দিয়ে করতে হবে। এই সমানের কাজটা হচ্ছে জমা করা, অ্যাসাইন করা। জমা করা। এই হ্যাঁ, সমানের হ্যাঁ। কাজ হচ্ছে অ্যাসাইন করা। আমি সোজা বাংলায় বললাম যে আমি জমা করতেছি, স্টোর করতেছি, আরোপ জি করতেছি। ভাইয়া, আর এই সমানের কাজ হচ্ছে সমান করা। মানে আমি যখন বললাম যে 3 ইকুয়ালস 3 ইকুয়ালস 6 মাইনাস 3, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। এই পার্টের সাথে আমি লেফটের সাথে রাইট কি করলাম? ম্যাচ করলাম। তো এটা হচ্ছে ইকুয়াল। আচ্ছা। 3 ইকুয়ালস 3, এটাও ইকুয়াল হতে পারে। এর বিপরীতে যাচ্ছে নট ইকুয়াল টু। এটাও অনেক গুরুত্বপূর্ণ। এটাকে আমরা লিখি নট ইকুয়াল, এভাবে। এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথমে দেখলাম ইকুয়াল করতে হলে আমাদেরকে দুইটা সাইন দিতে হবে। নট ইকুয়াল টু করলে একটা নট সাইন দিতে হবে, তারপরে বা এক্সক্লেমেশন সাইন, এটাকে আমরা নট বলি।
নট ইকুয়াল টু। আচ্ছা, তারপরে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন আমরা এভাবে লিখি, তাই না? আর এরপরে আছে লেস দেন, আমরা এভাবে লিখি। আর গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল আমরা ওটা কোথায় চলে গেল? গ্রেটার দেন অর ইকুয়াল এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি। আর লেস দেন অর ইকুয়াল এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই জিনিসগুলো পরিষ্কার? হ্যাঁ ম্যাম, পরিষ্কার। এই জিনিসগুলো আসলে এগুলো কমন, এগুলো আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে গণিতে, অন্যান্য জায়গায় পরিসংখ্যানে বিভিন্ন জায়গায় আমরা এগুলো ব্যবহার করেছি। তো ইজি, কিন্তু এই দুইটা জিনিস আমরা ব্যবহার করি নাই, এই নট ইকুয়াল টু আর ইকুয়াল টু। কারণ প্রোগ্রামিং এ সমান চিহ্ন দিয়ে সমান প্রকাশ করে না, তাই সমানের জন্য আমাদেরকে দুইটা সাইন ব্যবহার করতে হয়। আচ্ছা, তার এখন আমি কিছু ইউজ কেস দেখাই, তারপরে ও এর আগে আরেকটু আইডিয়া দরকার আছে। আরেকটাকে বলি আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরটা হচ্ছে যেমন ধরেন এন্ড বললেন, এন্ড কে আমরা প্রকাশ করব কি দিয়ে? এটা দিয়ে। এটা নিচ্ছে না, এটা কে আমরা এন্ড দিয়ে প্রকাশ করব, এটা দিয়ে। ঠিক আছে? যেমন এন্ড, এটা কিন্তু কি, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, একটু খেয়াল করেন। এই কালার যদি চেঞ্জ না হতো এটা কিন্তু কি হতো না, অ্যাক্টিভ হতো না আর কি। এটাকে বিভিন্ন জায়গায় এভাবেও প্রকাশ করে, এন্ড দিয়ে প্রকাশ করে। দুইটা সাইন কিন্তু, একটা না। একটা হলে এটা বাইনারি চলে যাবে, বুঝছেন? এটা তখন বিট ওয়াইজে চলে যাবে একটা হবে। আমরা দুইটা ব্যবহার করি, কিন্তু এখানে এটা ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করতে হবে এন্ড। পাইন স্ক্রিপ্ট একটু স্মার্টার ল্যাঙ্গুয়েজ, সো এখানে সরাসরি মানুষের ভাষা নিয়ে আসছে তারা। এন্ডটা হচ্ছে মানুষের ভাষা, সো এন্ডেই বুঝতে পারে পাইন স্ক্রিপ্ট, চেঞ্জ করার দরকার নেই। তাহলে আরেকটা হচ্ছে অর। অরকে আমরা অনেক সময় এভাবে প্রকাশ করি, কিন্তু পাইন স্ক্রিপ্ট এটা বুঝে না। পাইন স্ক্রিপ্টে মানুষের ভাষা দিতে হয়, অর, এন্ড অর। যেমন আমি এখানে বলতে পারতাম যে, এটা একটু বলি, এ এন্ড বি, এটা কারেক্ট আছে। এ এন্ড বি মানে কি? এ এবং বি ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 20। যদি এ এবং বি এর মান 10 আর 20 হয়, এবং অথবা অরও হইতে পারে, এটা এ অর বি। আচ্ছা, এটা গেল অর, অর গেল। তারপরে অরও বললাম, এন্ডও বললাম। আরেকটা আছে নট। নট, নটকে আমরা পাইন স্ক্রিপ্টে প্রকাশ করি নট দিয়ে, নট দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে এগুলো লজিক্যাল অপারেটর বলে। এগুলো কিন্তু এগুলোর মতো সাইন, কিন্তু যদিও শব্দ ব্যবহার করতেছি, এগুলো কিন্তু মূলত শব্দ না। এগুলো এগুলোর মতোই ফাংশন করবে ভবিষ্যতে। আমরা যখন বিভিন্ন স্টেটমেন্ট লিখবো, সিনট্যাক্স লিখবো, তখন আমাদেরকে এই শব্দগুলো, এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এগুলো অনেকটা সেলফ এক্সপ্লানেটরি। এগুলো শব্দ পড়েই আপনি বুঝতে পারবেন আসলে এটার কাজ কি। তো খুব বেশি ব্যাখ্যার অবকাশ নাই, আমি তারপরে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপরে আমাদের যেটা সবচেয়ে ইউজফুল একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা দিয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে। অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে, প্রথমে সিম্পল অ্যাসাইনমেন্ট বলি আমরা এটাকে। সিম্পল অ্যাসাইনমেন্ট, সিম্পল অ্যাসাইনমেন্ট কিভাবে করতে পারেন? জাস্ট লিখলেন সমান, কি দিলাম? সমান, ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিলাম। এটা দিয়ে আমরা আমি গত ক্লাসে বলছিলাম মনে হয় যে, আসলে আমরা যখন কোনো ভেরিয়েবল লিখি, এটা মেমোরিতে একটা জায়গা দখল করে।
একটা ভ্যালু দখল করে, একটা প্লেস দখল করে। আর যখন আমরা অপারেশনস গুলো করি তখন কিন্তু টাইম দখল করে, টাইম লাগে। তো দুইটা জিনিস লাগে প্রোগ্রামারদের, একজন ভালো প্রোগ্রামার হতে হলে আপনাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান। আপনি চিন্তা করেন, একটু ফিলোসফিক্যাল কথা বলি 1 মিনিট। মনে করেন আপনি মানুষ, আপনি পৃথিবীতে আছেন, আপনি পৃথিবীতে কোনো স্থানের মধ্যে আছেন এবং কোনো সময়ের মধ্যে আছেন। টাইম এবং প্লেস এই দুইটা শিকল দিয়ে আল্লাহ আপনাকে বেঁধে রেখেছেন। আপনি চাইলেই কি সময় এবং স্থানের বাইরে যেতে পারবেন? আপনি যতই চেষ্টা করেন, আমি যতই চেষ্টা করি, আমি কোনো একটা সময়ের মধ্যে আছি, কোনো একটা স্থানের মধ্যে আছি। আমি যদি টাইমে এবং প্লেসকে আউটস্মার্ট করতে পারতাম, তাহলে আমি কিন্তু এলিয়েন হইতাম বা সুপার হিউম্যান হইতাম। কিন্তু কোনো মানুষের পক্ষে সময় এবং স্থানকে ইয়ে করা সম্ভব না। সো কিন্তু প্রোগ্রামিং এও একই কনসেপ্ট। প্রোগ্রামিং এ আপনার সময়কে ক্যালকুলেট করতে জানতে হবে, আবার স্থানকে ব্যবহার করতে যায়। প্রোগ্রামিং এ স্থানটা হচ্ছে র্যাম, মেমোরি, ঠিক আছে? আর সময় তো সময় কম সময়ে কত কম জায়গা খরচ করে কত ভালো সফটওয়্যার আপনি লিখতে পারেন, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটা নিয়ে প্রচুর স্টাডি করতে হবে। যদি আপনি ভালো মানে ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস শিখতে হবে, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এই দুইটা শব্দ নোট করে রাখেন, এগুলো ইন্টারনেটে সার্চ করবেন। এগুলো ব্যাপক জটিল বিষয়, আপনাকে খুব সময় নিয়ে দীর্ঘমেয়াদে স্টাডি করতে হবে। এটা আমাদের বর্তমানে শেখার জন্য না, অর্থাৎ ভবিষ্যতে আপনি যাতে এই দুইটা ফিল্ড এক্সপ্লোর করতে পারেন নিজেকে একজন ভালো প্রোগ্রামার করার জন্য। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। হ্যাঁ, স্পেস, SPAC, স্পেস কমপ্লেক্সিটি। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানুষ যেমন এই দুইটা জিনিস দ্বারা বাঁধা, প্রোগ্রামিংও এই দুইটা জিনিস দ্বারা বাঁধা। এই দুইটার বাইরে প্রোগ্রামিং যেতে পারে না। আচ্ছা, এখন আমাদের আলোচনায় আসি। সিম্পল অ্যাসাইনমেন্ট হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এটার অর্থ হচ্ছে আমি মনে করেন এই এবিসি একটা ভেরিয়েবল নিলাম, তো এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা খালি জায়গা রাখলাম, এটা একটা খালি জায়গা, এটাও একটা অ্যাসাইনমেন্ট। অথবা এবিসি একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা 123 রাখলাম, এটাও একটা অ্যাসাইনমেন্ট। আমি একটা এবিসি ভেরিয়েবল নিলাম, এটার মান আমি 70 রাখলাম, ট্রু, মানে এবিসি সমান ট্রু রাখলাম, এটাও একটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? আমি সমান এবিসি সমান 2.34 রাখলাম, এটাও একটা অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এবিসি আমার মেমোরিতে একটা জায়গা বরাদ্দ দিলাম, তার ভিতরে আমি ওই জিনিসটা জমা রাখলাম। এই জিনিসটা বোঝা ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই জিনিসটা বারবার বলছি। আচ্ছা, তারপরে এরপরে যে জিনিসটা আসবে সেটা একটু কমপ্লেক্স আছে, প্লাস ইকুয়াল। মানে সচরাচর গণিতে আমরা কখনো এই দুইটা সাইন একসাথে ব্যবহার করতে পারি না, এটা গণিতের নিয়মের বিরুদ্ধে। গণিতে আমরা কখনো প্লাস ইকুয়াল ব্যবহার করতে পারি না, ঠিক আছে? এই প্লাস ইকুয়াল যেমন এটাকে বলে কম্পাউন্ড এডিশন। কম্পাউন্ড এডিশন কম্পাউন্ড এডিশন বিভিন্ন জন বিভিন্ন নামে বলে, আপনি এটাকে কম্পাউন্ড এডিশন বলে মনে রাখতে পারবেন। যেমন আমরা বললাম যে I প্লাস ইকুয়ালস 1, I প্লাস ইকুয়ালস 1, এটার অর্থ কি আসলে মাথায় আসে কিছু? এটা কি অর্থ? এটা এটা আমি বলি দিই। এটা I আর 1 একসাথে, I প্লাস ইকুয়ালস, এটা I এর মান এক এক করে বাড়বে, বুঝাইছে। I সমান I প্লাস 1, মানে এখানে কথা হচ্ছে যতবার মানে লুপটা বা প্রোগ্রামটা রান করবে ততবার কি এক এক করে যোগ হবে। এখানে সমান হয়ে গেছে, এটা সমান না, এটা হচ্ছে প্লাস 1। অর্থাৎ এটা এটা হচ্ছে শর্ট হ্যান্ড, মানে সংক্ষেপে লিখছে এভাবে। আমি যদি লং লিখতাম
এভাবে লিখতাম জিনিসটাকে, কিন্তু প্রোগ্রামাররা এভাবে লিখে না। এটা আমি বোঝার জন্য বললাম, কিন্তু প্রোগ্রামার লিখবে এভাবে, i প্লাস ইকুয়ালস 1। এটার অর্থ হচ্ছে প্রতিবারে কয় করে বাড়বে, এক এক করে বল। এক এক করে। আমি 1 থেকে 99 পর্যন্ত গুনতে দিলাম, সে প্রথমে 1 গুনলো, তারপরে 2 গুনলো, তারপরে 3 গুনলো, এইভাবে 99 পর্যন্ত গুনতে থাকবে, i প্লাস 1। আচ্ছা, তো আমি যদি 2 করে দিই, তখন সে কি করবে? 2 4 6 8 10 এভাবে বল। 12 14 16 18 20 এভাবে গুনে যাবে। আর যদি আমি 3 করে দিই, 3 6 9 12 15 18 21 এভাবে গুনে যাবে। আচ্ছা, আমি 4 করে দিলে ওই 4 4 4 স্টেপে গুনে যাবে। আচ্ছা, আমি বুঝাতে পারছি জিনিসটা? এটা হচ্ছে হ্যাঁ, বুঝতে এভাবে পারছি। ক্রম অনুসারে গণনা গণনা করার জন্য শর্ট হ্যান্ড হচ্ছে এটা, এটাকে বলি আমরা কম্পাউন্ড এডিশন। কম্পাউন্ড এডিশন। তো অনুরূপভাবে এটার বিপরীত হতে পারে কম্পাউন্ড। পৃথিবীতে যত গণিত আছে সবকিছুর গোড়া হচ্ছে যোগ আর বিয়োগ। এর জন্য প্লাস এবং মাইনাস যদি না বুঝেন ঠিকঠাক, তাহলে এর বাইরে যাওয়া সম্ভব না। কারণ আপনি যখন বর্গ করবেন, বর্গটা হচ্ছে কি? গুণ। আর বর্গমূল করলে ওটা হচ্ছে ভাগ। আর গুণটা কি? গুণটা হচ্ছে যোগের এক্সটেনশন। ভাগটা কি? ভাগটা হচ্ছে বিয়োগের এক্সটেনশন। মূলটা কি? যোগ আর বিয়োগ। পৃথিবীর সব গণিতের সূত্র যোগ আর বিয়োগ থেকে। যতই কঠিন হোক, এটা যতই কঠিন হোক, এটার গোড়ায় যদি চলে যান, আমরা ইঞ্জিনিয়ারিং এ বলি যে রুট কজ। এটা রুট কজ কি? এইটার রুট কজ হচ্ছে যোগ বিয়োগ। পৃথিবীতে কোনো গণিত নাই যোগ বিয়োগের বাইরে, আর সবগুলো যোগ বিয়োগের এক্সটেনশন। আচ্ছা, তারপরে আসি, এরপরে যে সাইনটা আছে সেটা হচ্ছে মাইনাস ইকুয়াল। এটার অর্থ হচ্ছে মানে এক এক করে কি হবে? কমবে। কমবে। 2 দিলে 2 2 করে কমবে, 3 দিলে 3, 3.5 দিলে 3.55 করে কমবে। কমবে। হ্যাঁ, এটার জন্য ইন্টিজার না বা এটা ফ্লোট, এটা কোনো ব্যাপার না। এটাই সংখ্যা দিবেন, সেটাকে সে কাউন্ট করে করবে। মানে আপনি বললেন যে এই কম্পিউটার তুমি করো 1 থেকে 1 কোটি পর্যন্ত গণনা করো, মানুষকে যদি দেন, মানুষের জন্য এটা অনেক টাফ হয়ে যাবে। কিন্তু যখন একটা পিসি কে দিবেন যে তুমি গণনা করো, তখন এটা তার জন্য সোজা। সে 1 2 3 করে এরকম প্লাস ইকুয়ালস করে করে সে প্লাস প্লাস করে করে আরেকটা সাইন আসতেছে, সেটাকে আমরা বলবো প্লাস প্লাস। আচ্ছা, এরপরে আসছে ইনটু ইকুয়ালস। এটা গুণ করে করে, এটা খুব দ্রুত বাড়বে, কিন্তু এটা গুণ করে করে বাড়বে, বড় অনেক বড় সংখ্যা করবে। তারপরে এরপরে সিস্টেম বরাবরই আস্তে আস্তে ডিভিশন ইকুয়ালস, এটা ভাগ করে করে যাবে। তো এগুলো হচ্ছে কম্পাউন্ড, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস আমরা ইকুয়াল দিয়ে শুরু করলাম, এরপরে প্লাস ইকুয়ালস, মাইনাস ইকুয়ালস, ইনটু ইকুয়ালস, ডিভিশন ইকুয়ালস, এগুলো করলাম। তারপরে একটা অপারেটর আমি আলোচনা করব না এখন, এটা আপনি আপনার আমাদের কোর্স শেষ হয়ে গেলে তারপরে করবেন। সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটরস। এটা তো আপনাকে বাইনারি লেভেলে নেমে যেতে হবে এটা বোঝার জন্য। বাইনারি লেভেলে নেমে যেতে হবে। এখানে আপনি একটা সিম্পল এন্ড পাবেন, একটা সিম্পল অর পাবেন। আমাদের প্রচুর সময় নষ্ট হবে এটা নিয়ে আলোচনা করলে এখন। এই কারণে আমাদের এটা প্রয়োজনও নেই আপাতত। এগুলো ভেরি অ্যাডভান্স লেভেলের যদি অ্যাপ্লিকেশন লিখতে যান, তখন এটা প্রয়োজন হবে। আমি আপাতত এটা স্কিপ করলাম, এটা আমাদের আপাতত দরকার নেই। এটা আপনি এমনি নোট করে রাখতে পারেন, আমরা পরে কখনো সময় হলে ক্লাসের বাইরে এটা আলোচনা করতে পারি। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। আমি কম গুরুত্বপূর্ণ বলছি না, কিন্তু জিনিসটা আমাদের আপাতত কাজে লাগবে না। কন্ডিশনাল অপারেটর। অপারেটর। কন্ডিশনাল অপারেটর হচ্ছে এই একটা খুব গুরুত্বপূর্ণ কন্ডিশনাল অপারেটর আছে, এটাকে আমরা বলি টার্নারি অপারেটর। অপারেটর টার্নারি। আমরা বাইনারি শুনছি, কিন্তু এটা টার্নারি। সিঙ্গেল ডিজিট থেকে আমরা বাইনারি করতে পারি, কিন্তু এটা কি? টার্নারি। টার্নারি।
যেমন ইউনিভার্সিটি শিক্ষাকে বলে টারশারি, কিন্তু এটা হচ্ছে টার্নারি। ঠিক আছে, এটা আমি বলে রাখতেছি, এটা বোঝার জন্য আমাদের আরো কিছু প্রিকন্ডিশন আছে। একটা প্রিকন্ডিশন হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট বুঝতে পারা। ঠিক আছে, আমরা যখন ইফ এলস স্টেটমেন্ট আলোচনা করব তখন সাথে সাথে এটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আপাতত আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। যেমন ধরেন রেজাল্ট একটা ভেরিয়েবল নেব, রেজাল্ট, এটা যে কোনো রেজাল্ট হতে পারে। রেজাল্ট ইকুয়ালস কন্ডিশন, একটা কন্ডিশন দিলাম। আচ্ছা আচ্ছা, আবার এটা আমি ট্রেডিং এর ভাষায় দিই, তখন আপনি বুঝতে জি সুবিধা। দেন। MA1 is greater than MA2, যদি মুভিং এভারেজ 1 মুভিং এভারেজ 2 থেকে বড় হয় তাহলে বাই করো, না হলে সেল করো। অথবা আরো সুন্দর করে বলতে পারি, ইফ MA1 is less than MA2, question sell or sleep। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝাই আপনাকে। এই জিনিসটা একটু বুঝতে হয়তো টাফ হয়ে যেতে পারে প্রথম দিকে, কিন্তু আমরা যখন ইফ এলস স্টেটমেন্ট করব জিনিসটা সোজা হয়ে যাবে। এটাকে বলে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে প্রথমে আমরা একটা শর্ত দিলাম, শর্ত দেওয়ার পরে কোয়েশ্চেন দিলাম, এই যে এটা হচ্ছে টার্নারি কোয়েশ্চেনটা। ঠিক আছে, তারপরে একটা রেজাল্ট দিলাম, তারপরে আবার একটা মানে পজ দিলাম, অর দিলাম, মানে আরেকটা কন্ডিশন দিব, আরেকটা কন্ডিশন দিলাম, জিজ্ঞেস করলাম এটা ট্রু কিনা, এটা সত্য কিনা, তারপর এটার একটা রেজাল্ট দিলাম। আর যদি এগুলোর কোনো ফল না থাকে, দুইটাই যদি ইনভ্যালিড হয়, MA1 is greater than MA2 না হয়, MA1 is less than MA2 না হয়, অথবা এর মধ্যবর্তী কোনো একটা অবস্থা হয়, তাহলে আমি বললাম যে ঘুমাতে যাও, বাই আর সেল একটাও করার দরকার নেই। ঠিক আছে, যেমন যেমন শনিবারে ট্রেড অফ, তখন আপনি MA1 is greater than MA2 হোক আর MA1 is less than MA2 হোক, একটাও আমাদের কোনো কাজে আসতেছে না। সো তখন আমি বলছি আমি ঘুমাতে। তো দ্যাটস ইট। এটাকে বলে টার্নারি অপারেটর। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আরেকটা বিষয় অসম্ভব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। কারণ দেখা গেল যে আমি একটা সংখ্যা লিখলাম এভাবে, a সমান 3 লিখলাম, তো আমার হঠাৎ করে প্রয়োজন হবে ওই 3টাকে গণিতে 3তে রূপান্তর করার জন্য। তো আমি কি করতে পারি, এটাকে স্ট্রিং স্ট্রিং এ, এটার অর্থ হচ্ছে আমি কি করলাম, এটাকে মানে ওই এটা গণিতের ভাষায়। কনভার্ট করে টু স্ট্রিং টু, এটা ইয়া হবে স্ট্রিং টু ইন্টিজার ইন্ট। আচ্ছা, মানে এটাকে আমি কি করলাম, স্ট্রিং কে ইন্টিজারে পরিণত করে দিলাম। এখন আর এইটা কি নাই, কোনো লেখা নাই, স্ট্রিং নাই, এটা কি হয়ে গেছে, এখন সংখ্যা হয়ে গেছে। অর্থাৎ এক জাতের জিনিসকে আরেক জাতের জিনিসে রূপান্তরিত করা, এটাকে বলে টাইপ কাস্টিং। বুঝতে পারছেন? ছিল ফ্লোট নাম্বার, করে ফেললাম কি ইন্টিজার, ছিল টেক্সট, করে ফেললাম সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, হয় সংখ্যাকে টেক্সট করতে হবে, না হয় টেক্সটকে সংখ্যা করতে হবে। এই টাইপ কাস্টিং এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। যেমন ইন্টিজার এ, এটা একটা ভালো উদাহরণ। ইন্টিজার বি দিলাম, এটা একটা উদাহরণ হতে পারে যে আমি এখন বিটা ছিল মূলত একটা টেক্সট, তার আমি করে দিলাম কি সংখ্যা। যেমন এটা কিন্তু একটা টেক্সট, এই 3টা কিন্তু সংখ্যা না। আমার মাউসের উপর যে 3 আছে এটা কিন্তু সংখ্যা না, এটা কি টেক্সট। কেন? কারণ তার Text। আছে, ইনভার্টেড কমা আছে। সংখ্যা হলে তো এটা ফ্রি থাকতো এবং এটার কালার অন্যরকম হতো।
আমি যদি 3 লিখি, 3 কালার দেখছেন? হুম, 3 কালার অন্যরকম, কিন্তু এখানে 3 লেখার পরে 3 কালার কি? গ্রিন। এই গ্রিনটা কিন্তু গ্রিন। string এর জন্য কালারটা গ্রিন। এটা কিন্তু স্ট্রিং না, এটা ইন্টিজার, এর জন্য কালার এরকম হয়েছে। বোঝাতে পারছি এই বিষয়টা? আচ্ছা, তারপরে এই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটাকে বলে অ্যাক্সেস অপারেটর। অ্যাক্সেস অপারেটর। আজকের ক্লাসটা একটু বোরিং হবে, কারণ এখানে সব আমরা ওই টেকনিক্যাল জিনিসগুলোর প্রাথমিক পরিচয় নিচ্ছি। তো না, ভালো লাগছে ভাইয়া, বুঝতেছি। ইন্টারেস্টিং কিছু নাই, তবে এই জিনিসগুলো না চিনলে সামনে যাওয়ার কোনো উপায় নেই। আপনাকে অবশ্যই আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। যে প্রশ্নটা হচ্ছে, এখানে এ সমান যেটা আপনি ওই বাটার কভার মধ্যে যেটা দিয়ে দিছেন, হ্যাঁ, ওইটা ওইটাতে আপনি একটা টেক্সট, তাহলে ওইটা আমরা সংখ্যা করতে পারবো টেক্সটের মধ্যে, যখন এই সংখ্যা থাকবে তখন, কেন ABCD দিয়ে থাকবে তো আমরা ওটাকে সংখ্যা বানাতে পারবো। না না, ওটা ওটা আমরা অন্য লেভেলে চলে যাবো, ওটাকে প্রসেস করে সেখান থেকে সংখ্যাটা বের করে নিয়ে আসবো। মনে করেন ABCD মধ্যখানে একটা 9 আছে, তো আমরা ওই আচ্ছা, জিনিসটাকে ওই জিনিসটাকে স্ট্রিং প্রসেসিং করে সেখান থেকে 9টা খুঁজে বের করে নিতে পারবো। এটা বের একটা করে নেবো। আচ্ছা, তবে বেশিরভাগ ক্ষেত্রে হবে কি, আপনাকে কনভার্ট করতে হবে এক টাইপের ডেটাকে আরেক টাইপের ডেটা। যেমন ডেসিমাল আছে, ফ্লোট আছে, সেটাকে ইন্টিজার করবেন, ইন্টিজার আছে ফ্লোট করবেন। লং আছে, সেটাকে আপনি ইন্টিজার করবেন, লং আছে এটাকে ডেট টাইম করবেন, ডেট টাইম করবেন। এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হবে। কিন্তু এই মানে আপনি যেটা বললেন যে 3টাকে আমি ABC দিলাম, ঠিক আছে, এটা মিনিংলেস। জি তো আমরা মূলত মিনিংফুল ডেটা নিয়ে কাজ করব, মিনিংলেস না। ঠিক আছে, তো জি এই জন্য ভাইয়া। আমাদের স্ট্যান্ড পয়েন্টটা আগে ঠিক করা দরকার। আচ্ছা, তারপরে এটা তো বুঝাতে পারছি যে এক ডেটাকে আরেক ডেটাতে কনভার্ট করা যায়। এটা তো প্রশ্ন আসে মনে কনভার্ট করা যে যদি একটা ডেটা ইন্টিজার হয়, আমার যদি সেটাকে কখনো ফ্লোট করতে হয় তখন আমি কি করব? এটা তো স্বাভাবিক প্রশ্ন প্রত্যেক মানুষের। একটা ডেটাকে তো অন্য ডেটাতে, যেমন বরফকে পানিতে রূপান্তর করা বা পানিকে বরফে রূপান্তর করা, মানে এটাও একটা রূপান্তর প্রক্রিয়া। মানে আমরা একটা জিনিসকে আরেকটা জিনিসে রূপান্তর করলাম, ঘুরে ফিরে একই জিনিস, অবস্থাটা ভিন্ন হচ্ছে আর কি। ঠিক আছে, এটা দেখতে স্ট্রিং এ দেখতে এরকম, এটাকে গণিতে নিয়ে আসলে এটা দেখতে এরকম হবে। কিন্তু এটাকে আমরা জাস্ট একটা কনভার্সন এখানে দিয়ে একটা অপারেটর দিয়ে, টাইপকাস্টিং অপারেটর দিয়ে আমরা এটাকে চেঞ্জ প্রকাশ করে করবো। ফেললাম। আচ্ছা, এটা এটা বুঝাতে পারছি। তারপরে যেটা জি ভাইয়া। প্রোগ্রামাররা সবচেয়ে বেশি ভয় পায়, এটা হচ্ছে এক্সেস অপারেটর। এইটা অনেকে প্রোগ্রামিং ছেড়েও দেয়, এটা কিন্তু অত কঠিন না জিনিসটা, এটা ইজি একটা জিনিস। সো এটা হচ্ছে অ্যাক্সেস, অর্থাৎ আগের কোনো ভ্যালু, যেমন আহ, অনেকগুলো ডেটা আছে। আচ্ছা, আমি একটা লিখি আপনাকে, আহ, আপনাকে লিখে থাকে 1 2 3 সি 1 2 3 4 2 3 2 5। আচ্ছা, এখানে আমি 4টা জিনিস লিখছি না, 4টা জি টেক্সট লিখছি। তো এটাকে আমি ধরলাম 0, এটাকে আমি ধরলাম 1, এটাকে আমি ধরলাম 2, এটাকে আমি ধরলাম 3। তো আমি যদি এই অ্যাক্সেস অপারেটরের মধ্যে এই জায়গাতে 3 লিখি, তাহলে আমার 2 3 4 5 কে বোঝাবে। অর্থাৎ একটা লিস্টের মধ্য থেকে, এটা লিস্টে কিন্তু 0 থেকে কাউন্টিং শুরু হয়। মানে গণিতে আমরা কাউন্ট করি 1 থেকে, এটাকে গণিতে আমরা বলবো 1 2 3 4 5, 1 2 3 4। কিন্তু প্রোগ্রামিং এ আমরা 1 2 3 4 বলবো না, এটাকে প্রোগ্রামিং এ বলবো জিরো থেকে। 0 1 2 3। সবসময় 0 থেকে কাউন্ট শুরু হবে। তাহলে আমি 3 বললাম মানে কারে বললাম? 2 3 4 5। আমি যদি এখানে 0 দিতাম, কে আসতো? এ প্রথমে 1 2 3 আসতো। এটাকে অর্থাৎ অর্থাৎ অ্যাক্সেস করা, মানে এখান থেকে একটা ভ্যালুকে লিস্টের মধ্য থেকে, এর মধ্য থেকে একটা ভ্যালুকে অ্যাক্সেস করা, এটাকে বলে অ্যারে ইন্ডেক্সিং অথবা অ্যাক্সেস অপারেটর। যেমন আমরা আরো একটা সুন্দর এক্সাম্পল দিতে পারি, ডেটা 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 একটা ভেরিয়েবল নিলাম, সেখানে আমি ক্লোজ, আচ্ছা, আমি
ক্লোজ এভাবে লিখি না, ক্লোজ 3 নিলাম। এটার অর্থ কি? ট্রেডাররা তো খুব সহজে বোঝার কথা এটা, কারণ ক্লোজ 3 মানে হচ্ছে আমি 3 নাম্বার ক্যান্ডেলের পেছন থেকে গুনে গিয়ে 3 নাম্বার। ক্লোজটা হ্যাঁ, নিলাম। ক্লোজটা নিলাম। অর্থাৎ এখানে সবগুলোই তো ক্লোজ, কিন্তু ক্যান্ডেলের নাম্বার আমি কি দিয়ে হিসাব করব? এই এক্সেস অপারেটর দিয়ে। সুতরাং এটা শেখা ফরজ, বাধ্যতামূলক। আপনি এক্সেস অপারেটর বাদ দিয়ে পাইন স্ক্রিপ্ট শিখতে পারবেন না। ঠিক আছে, কারণ আমাদেরকে বারবার ক্যান্ডেলের ডেটা কি করতে হবে? অ্যাক্সেস করতে হবে। এই জন্য আমাদেরকে এই অ্যাক্সেস অপারেটরটা শিখতে হবে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এখানে ক্লোজ 3 মানে কি 3 নাম্বার ক্যান্ডেলের ক্লোজটা বোঝাবে নাকি 4 নাম্বার ক্যান্ডেলের ক্লোজ? তো 4 নাম্বার ক্যান্ডেলের কোর্সটা বোঝাবে, 4 হ্যাঁ, নাম্বার ক্যান্ডেলের কোর্সটা বোঝাবে। থ্যাংক ইউ। 4 নাম্বার ক্যান্ডেলের কোর্সটা বোঝাবে। 2 মানে 3 নাম্বারটা বোঝাবে। আমাদের বাংলা ভাষায় যদি বলি বা ইংরেজিতে বলে, আমরা যেটাকে 3 বলি সেটাকে প্রোগ্রামাররা 2 বলে। প্রোগ্রামাররা সবসময় এটা কম বলে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এরপরে যে জিনিসটা আপনাকে জানতে হবে এটা হলো ডট অপারেটর। আমি একটু সংক্ষেপে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি। ডট অপারেটর, ডট অপারেটরটা হচ্ছে ডট, একটা ডট। এইটা দিলে আপনি এই অনেক ইন্টারেস্টিং জিনিস রিচ করতে পারবেন। যেমন আহ এটা হচ্ছে ক্লাস, কোন ক্লাসের অবজেক্ট তৈরি করার পরে ক্লাসের ভিতরে, এটা তো অনেক সময় লাগবে ব্যাখ্যা করতে, আমি সংক্ষেপে আপনাকে বলি। মনে করেন একটা গাড়ি, একটা গাড়ির মধ্যে চাকা আছে, স্টিয়ারিং হুইল আছে, সিট আছে, সব আছে, সব জিনিস মিলে অবজেক্ট মিলে একটা গাড়ি আছে। কিন্তু গাড়িটা কি করতে পারে? চলতে পারে। গাড়ির সব উপকরণগুলোকে আমরা বলি কি? প্রপার্টি। আর গাড়ি যে চলতে পারে সেটাকে আমরা বলি মেথড। যেমন ধরেন একটা কবুতর, কবুতরের পাখা আছে, চোখ আছে, ঠোঁট আছে, মানে পুরো একটা বডি, বডির মধ্যে অনেকগুলো প্রপার্টিস আছে। কিন্তু কবুতর যে উঠতে পারে, কবুতর যে খাইতে পারে, এই হচ্ছে মেথড। খাওয়া, উড়া, চলা, এই জিনিসগুলো হচ্ছে মেথড। তাহলে একটা অবজেক্টের মধ্যে আমরা 2 ধরনের জিনিস পাই, যে কোনো অবজেক্ট পৃথিবীর, হোয়াট এভার ইট ইজ। আপনার মাউস বলেন, পিসি বলেন, কিবোর্ড বলেন, পৃথিবীতে আপনার আশেপাশে, সামনে, উপরে, নিচে, ডানে বামে, ভিতরে বাইরে যা আছে, যত অবজেক্ট আছে পৃথিবীতে, সব অবজেক্টের মধ্যে 2টা জিনিস পাবেন। একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে মেথড। আর একটা হচ্ছে মেথড। মেথড, মেথড মানে ফাংশন। ফাংশন আমাদেরকে প্রোগ্রামিং এও কি, পাইন স্ক্রিপ্টেও কি শিখতে হবে? প্রপার্টিস বের করা শিখতে হবে, ফাংশন বের করা শিখতে হবে। তখন আমরা সত্যিকার অর্থের অ্যাপ্লিকেশন দাঁড় করে ফেলতে পারবো। অর্থাৎ প্রোগ্রামিংটা কিন্তু এটা হালকামি না, এটা কিন্তু সৃষ্টির সাথে টোটাল, মানে একদম সৃষ্টির গোড়ার সাথে মিলে যায় জিনিসটা। আপনি একটু ফিলোসফিক্যালি চিন্তা করলে দেখবেন যে প্রোগ্রামিং এমন একটা জিনিস, এটা মানে অদ্ভুত। যেমন একটা মানুষ, মানুষের চোখ আছে, কান আছে, চুল আছে, হাত আছে, পা আছে। প্রোগ্রামিং এরও এরকম কি আছে? প্রপার্টিস আছে। আবার প্রোগ্রামিং এর মানুষ হাতে ধরতে পারে, চোখে দেখে, কানে শুনে, যেরকম ব্যাপার আছে, প্রোগ্রামিং এরও কি আছে? ফাংশনস আছে। আর এই দুটো মিলেই কিন্তু ক্লাস তৈরি হয়, অবজেক্ট তৈরি হয়। আর এই অবজেক্ট গুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করি? অবজেক্ট এবং প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য আমরা ডট এটা ব্যবহার করি। একটু যদি কঠিন হয়ে যায়, এটা আমরা পরে ইউজ কেস দেখলে শিখে নেব, সমস্যা নেই। আপাতত এটা মনে রাখলে হবে। আমি একটু এক্সাম্পল লিখে রাখছি তারপরও। হাই প্রাইস, oh sorry, high price equals bar data, oh no, bar data dot high price, আচ্ছা, bar data dot high, high price সমান আমি বললাম যে TA dot dot alma, আচ্ছা, alma ক্লোজ, তারপরে দিলাম 10, অফসেট দিলাম 2, সিগমা দিলাম 3, মন গড়া দিয়ে দিলাম। আচ্ছা, আপনাকে জাস্ট বোঝানোর জন্য। সো আমি একটা ইন্ডিকেটরকে কল করলাম কি দিয়ে? এই ডট দিয়ে।
অর্থাৎ এই টি এর ভিতরে এই আলমা ইন্ডিকেটরের যাবতীয় জিনিস, যত প্রপার্টি আছে, যত মেথড আছে, সব স্টোর করা আছে সিস্টেমের মধ্যে, এই ট্রেডিং ভিউ সিস্টেমের মধ্যে এটা স্টোর করা আছে। না, আমি যখন ডট লাগালাম টি এর পেছনে, তখন আমি ওই ইন্ডিকেটরের ফাংশনটাকে অ্যাক্সেস করে ফেলেছি। এটাকে আমরা আরো সুন্দরভাবে আমরা টি এর পরে ডট যখন দিলাম, এই যে দেখছেন টি এ লেখার সাথে সাথে কি চলে আসছে, অদ্ভুত ভাবে একটা বিশাল জগৎ চলে আসছে। অর্থাৎ ট্রেডিং পাইন স্ক্রিপ্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সো এটাতে এরকম টিএ অবজেক্ট থেকে, টিএ মানে টেকনিক্যাল অ্যানালিসিস, টিএ মানে টেকনিক্যাল অ্যানালিসিস, এই অবজেক্টের ভিতরে যখন আমরা ঢুকলাম তখন অনেকগুলো জিনিস পেয়ে গেলাম। আচ্ছা, আলমান আমি এখানে এটা শেষ করলাম। আচ্ছা, তারপরে আসেন, তারপরে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন কনক্যাটিনেশন শব্দের অর্থ কি? কনক্যাটিনেশন শব্দের অর্থ জানা নেই ভাই। যোগ, যোগ করা, যোগ করা। কনক্যাটিনেশন মানে যোগ করা। যেমন আমরা যখন সংখ্যাকে যোগ করি, একের সাথে এক যোগ করি, এটা হচ্ছে এডিশন।